কমিশন গঠন সহ স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ, প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর। রাজধানীতে চলছে কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলন। খাদ্য উৎপাদনে জোর দেওয়ার তাগিদ উপদেষ্টা ফরিদা আক্তারের। শ্রমিকদের স্বার্থে দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার দাবি বায়রার। শ্রমবাজার ধ্বংসের পায়তারা বন্ধের দাবি। এবং পাকিস্তানের সাথে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কাশ্মীর সীমান্তে ব্ল্যাকআউট মহড়া চালিয়েছে ভারত। দর্শক, স্বাগত সংবাদ সংযোগে। আপনাদের সাথে আছি আমি ইসরাত আমিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে স্থানীয় সময় বিকেল 4টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি উড়াল দিয়ে মঙ্গলবার সকাল 10:30 থেকে 11টার মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা। এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। রাষ্ট্রীয় কিংবা ব্যক্তিগত সফরে বহুবার দেশের বাইরে গেলেও এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা অনেকটাই ভিন্ন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রোষানলে পড়ে মিথ্যে মামলায় কারাবরণের পর অসুস্থতা বাড়লেও তিনি বঞ্চিত হয়েছিলেন উন্নত চিকিৎসা থেকে। তবে 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে মুক্ত হন বেগম খালেদা জিয়া। লন্ডনে যান উন্নত চিকিৎসার জন্য। প্রায় 4 মাসের চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরছেন তিনি। তবে ফেরার সময় একা নন, সাথে থাকবেন 2 পুত্রবধূ। 17 বছর পর শাশুড়ির সাথে দেশে আসছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বেগম জিয়ার ঢাকায় ফেরা উপলক্ষে এরই মধ্যে গুলশানের বাসভবন ফিরোজা প্রস্তুত। পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। ঢাকায় বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থেকে অভ্যর্থনা জানাবেন বেগম খালেদা জিয়াকে। সেখান থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত পথে পথে স্বাগত জানাবেন দলটির নেতাকর্মীরা। সড়কের 2 ধারে নেতাকর্মীদের দেশ ও দলীয় পতাকা হাতে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। এমনকি কোন অঙ্গ ও সহযোগী সংগঠন কোথায় দাঁড়াবে সেটিও নির্দিষ্ট করে বলা হয়েছে দলীয় নির্দেশনায়। শফিকুল হক, 71, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সোনারগাঁও হোটেলে বণিক বার্তার আয়োজনে কৃষি, খাদ্য নিরাপত্তা এবং প্রাণ প্রকৃতি সম্মেলন চলছে। সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওরা রাতের বেলা এই কাজগুলো করে, তো আমাদেরকে তাহলে এখন ইটের বিকল্প ভাবতে হবে। এই ইটের বিকল্প নিয়ে কথা বলা হচ্ছে 2012 সাল থেকে। 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো, 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো। তারপরে আমি যখন দায়িত্ব নিলাম আমি খুশি মনে বললাম যে 2005 সালের পরে আমরা আর ইট বানাবো না। এবার কাজ করতে গিয়ে দেখি যেটার কোনো কাজই আসলে শুরু হয় নাই। সেটাতে আপনি তো যে টার্গেট 8ম পঞ্চবার্ষিকীতে দেওয়া হয়েছে তা মিট করতে পারবেন না। তারপরে এখন আমরা একটা অনুপাত করার চেষ্টা করছি যে এই বছর আমরা বেসরকারি কাজে কতটুকুনে ব্লকের ব্যবহার বাধ্যতামূলক করব, আর সরকারি কাজে 100% আসতে পারি কিনা বিভিন্ন অধিদপ্তর এটা দেখব। আমরা যদি বলি যে আমরা ইট প্রস্তুত করব না, সেটা বলাই যায়, কিন্তু বাজারে তো ইটের চাহিদা আছে, আমাকে তো সেখানে বিকল্প দিতে হবে। ঠিক যেভাবে আমরা প্লাস্টিক এবং পলিথিন ব্যাগের ব্যাপারে কথা বলছি, তো আমাদেরকে ইট ভাটার এই আগ্রাসন থেকে আমাদের কৃষি জমি বাঁচাতেই হবে। এখন আমরা কৃষি জমি ইটভাটাতে আমরা বায়ু দূষণের অভিযোগ করি, কিন্তু বায়ু দূষণের চেয়ে আরো অনেক বেশি মারাত্মক হচ্ছে ইটভাটা যেভাবে করে কৃষি জমিকে ধ্বংস করছে। কারণ এই টপ সয়েল একবার নষ্ট হয়ে গেলে 70 থেকে 100 বছরে আপনি এই টপ সয়েল আর ফিরিয়ে আনতে পারবেন না। কৃষি জমির উর্বরতার কথা বলি, সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যেটা আছে সরকারি, তারা কিন্তু 2টা পরিসংখ্যান দিয়েছে যে এখন যেভাবে করে কৃষি জমি অন্য কাজে ব্যবহৃত হচ্ছে, অকৃষি কাজে ব্যবহৃত হচ্ছে, এই ধারা চলতে থাকলে 2070 সাল নাগাদ বাংলাদেশে আর কোনো কৃষি জমি থাকবে না। আর পরিবেশ অধিদপ্তরের মত অনুযায়ী এটা হচ্ছে 2050 সাল।
আরেকটা হচ্ছে আবারও SRDI এর আরেকটা পরিসংখ্যান বলি। তারা বলেছে যে বাংলাদেশের জমির প্রায় ৭৮% মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে বা বিষাক্ত হয়ে গেছে। যদি FAOর কথা বলি, আমরা এখানে দুইজন কর্পোরেট প্রতিনিধির বক্তব্য শুনেছি। যদি FAOর কথা বলি, FAO এবং অন্যান্য কৃষি সংক্রান্ত যে গ্রহণযোগ্য পরিসংখ্যানগুলো দিয়ে থাকে, রিসার্চগুলো করে থাকে, তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে 1 হেক্টরে যেই পরিমাণ পেস্টিসাইড ব্যবহার করার কথা তার সাথে অনেক বেশি পেস্টিসাইড ব্যবহৃত হচ্ছে। 1 হেক্টরে যেই পরিমাণ সার ব্যবহার করার কথা তার সাথে অনেক বেশি পরিমাণে সার ব্যবহার করা হচ্ছে। এখানে সার ব্যবহার হবে কি হবে না, পেস্টিসাইড ব্যবহার হবে কি হবে না, সেইটা বিতর্কের বেসিক না। বিতর্কটা হচ্ছে এটাকে আমরা মাত্রার মধ্যে রাখতে পারছি কিনা। দ্বিতীয় বিতর্ক হচ্ছে যে বাংলাদেশ সরকারের কিন্তু জৈব কৃষি নীতিমালা একটা নীতিমালা আছে। আপনি সরকারের অন্য অনেক নীতিমালার বাস্তবায়ন এগুলা নিয়ে আলোচনা শুনবেন, জৈব কৃষি নীতিমালার কিন্তু কোনো বাস্তবায়ন বা এটা নিয়ে কোনো আলোচনা শুনবেন না। আমাদের টিএসপি সারটা কেন লাগে? এটা কি ফলন বাড়ায়? টিএসপি তো ফলন বাড়ায় না। তাহলে আমাকে এখন প্রস্তাব দেওয়া হচ্ছে যে ঢাকা শহরের যত বর্জ্য আছে সব বর্জ্য নিয়ে পুড়িয়ে দেওয়া হবে ইনসিনারেটরে, সেখান থেকে বিদ্যুৎ করা হবে। সেটাও একটা প্রস্তাবনা, বিশ্বের অনেক দেশে এটা হচ্ছে। কিন্তু আমি আমার জৈব যেই বর্জ্যটা আছে সেটা দিয়ে সরকারি ব্যবস্থাপনায় একটা জৈব সার উৎপাদনের উদ্যোগ দিতে পারি কিনা, যেটা আমি সরকারি ব্যবস্থাপনায় ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের মাধ্যমে কৃষকদের হাতে পৌঁছে দেব। কৃষকরা তো একটা ন্যারেটিভে অভ্যস্ত হয়ে গেছে। এবার আপনি দেখবেন কোনো কৃষককে আপনি বলতে শুনবেন না কীটনাশক দেই খেতে, বলবে খেতে বিষ দেই। তার মানে সে মূল্যবোধের জায়গা থেকে ঠিকই জানে যে সেটা বিষ দিচ্ছে, কিন্তু আমাদেরকে আসলে সরকারি জায়গা থেকে এগিয়ে যেতে হবে যে জৈব সার কৃষকের মাধ্যমে সরানো এবং অপ্রয়োজনীয় সার ব্যবহার থেকে কৃষককে সরিয়ে আনা। আমাদের কৃষির মডেলটা কিন্তু সেটা একদমই প্রমোট করছে না এবং বেশিরভাগ। দর্শক, বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্য আমরা শুনছিলাম। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। সকাল 11টায় যমুনায় এই রিপোর্ট জমা দেন কমিশন প্রধান অধ্যাপক ডক্টর AK আজাদ খান। সুপারিশে স্বাস্থ্য খাতকে একটি স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন গঠনের কথা বলা হয়েছে। পরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, যোগ্যতা, স্বচ্ছতা এবং রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনী প্রক্রিয়া এবং নিয়োগের সুপারিশের জন্য উচ্চ পর্যায়ের সার্চ কমিটি গঠন করতে বলা হয়েছে। দেশীয় API, ভ্যাকসিন এবং মেডিকেল ডিভাইস উৎপাদনে স্বনির্ভরতা অর্জনে প্রয়োজন অনুযায়ী বিদেশি বিনিয়োগ এবং প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে ওই প্রতিবেদনে। এদিকে চলমান রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের জন্য নতুন সুযোগ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ডিক্যাবে এক আলোচনায় তিনি সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে নির্বাচনের সময় নিয়ে ইউর পক্ষ থেকে কোনো চাপ নেই জানিয়ে মাইকেল মিলার বলেন, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সময় নেওয়া যেতে পারে। জ্বালানি, পানি এবং ডিজিটাল খাতে অংশীদারিত্ব বাড়াতে এবং বাংলাদেশে বিনিয়োগে লেভেল প্লেইং ফিল্ড খুঁজছে ইউরোপীয় ইউনিয়ন। মিয়ানমারে রোহিঙ্গারা এখনও অনিরাপদ জানিয়ে এই রাষ্ট্রদূত আরও বলেন, তাদের সম্মান ও নিরাপত্তার সাথে দেশে ফেরাতে রাজনৈতিক সমাধান খোঁজা হচ্ছে। Bangladesh's reform agenda that we are seeing emerge from the current situation, transit from autocracy to democracy, where we think we can help Bangladesh in its political transition. They are actually extremely important for the European Union because we need Bangladesh to preserve the space in which we can work to widen and deepen our relationship.
ময়মনসিংহে চলমান ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সভা করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার সকালে নগরীর সিটি কর্পোরেশন সভাকক্ষে জেলার সকল নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। এ সময় তিনি জানান, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যে কোনো সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলেই নেওয়া হবে। একক কোনো সিদ্ধান্তও এক্ষেত্রে নেওয়া হবে না। সভায় অংশ নিয়েছেন জেলার সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ। সম্পূর্ণরূপে নিরপেক্ষতা প্রতিষ্ঠান এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিব। আপনাদের এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নামাবো না। আপনাদের সহযোগিতা নিয়ে এটা আমরা এখন সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা কাজ করছি এবং ভোট করে যাবো ইনশাআল্লাহ। দ্বৈত এনআইডির ক্ষেত্রে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করা হচ্ছে। একই সাথে প্রবাসী ভোটারদের ভোটের আওতায় আনতে অস্ট্রেলিয়া সহ 8 দেশে প্রবাসী ভোটার রেজিস্ট্রেশন কাজও শেষ হয়েছে। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে এসব কথা জানান জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। আর আগামী সপ্তাহ নাগাদ কানাডায় চালু হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এ সময় রোহিঙ্গাদের ডেটাবেজ সংরক্ষণ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অন্য একটি মন্ত্রণালয়ে নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন ASM হুমায়ুন কবির। এতে নির্বাচন কমিশন প্রয়োজনে ডেটাবেজ ব্যবহার করতে পারবে বলেও জানিয়েছেন তিনি। আঞ্চলিক পর্যায়ের এনআইডি সংশোধনের জন্য জনসাধারণের ঝামেলা এড়াতে জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ কিছু ক্ষমতা বাড়ানোর কথাও জানিয়েছেন মহাপরিচালক। সেই সাথে জানিয়েছেন 40 দেশে এনআইডি সেবা চালুর বিষয়ে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হতে যাচ্ছে। আর সুনির্দিষ্ট কারণ দর্শানো ছাড়া এনআইডি সংশোধন আবেদন বাতিল করতে পারবেন না কর্মকর্তারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় গাজীপুর থেকে 54 জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এদিকে হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় বাসন থানায় মামলা করতে গেছেন মহানগর এবং জেলা এনসিপির নেতারা। অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জিএমপি রবিউল ইসলাম জানিয়েছেন, আটক হওয়াদের মধ্যে 2 জন হলেন গাজীপুর মহানগরের 13 নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা নিজামুদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু। এর আগে রবিবার সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একদল দুর্বৃত্ত হাসনাত আবদুল্লার উপর হামলা করলে তিনি আহত হন। পরে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার কথা জানান এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। আমরা 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা তাদের সাথে কথা বলছি এবং যাচাই বাছাই করছি এবং আরও তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার স্যারের 0 টলারেন্স রয়েছে এবং আমরা সকল টিম স্যারের নির্দেশে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঢাকা থেকে আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল সিনিয়র স্যাররা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা সবাই একসাথে কাজ করছি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য আমরা অলরাউন্ড মাঠে আছি। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্টে হয়েছে। সকাল 11:30টার দিকে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে সাবেক এই জামায়াত নেতার জানাজা হয়। মরহুম আব্দুর রাজ্জাকের বড় ছেলে ব্যারিস্টার এহসান সিদ্দিকী জানাজা পড়ান। এতে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল, সাবেক স্পিকার, চিফ প্রসিকিউটর সহ শত শত আইনজীবীরা অংশ নেন। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, নীতির প্রশ্নে আপোষহীন ছিলেন বিশিষ্ট এই আইনজীবী। সবসময় স্রোতের বিপরীতে মজলুমের পক্ষে দাঁড়িয়েছেন তিনি। এ সময় তার বড় ছেলে ব্যারিস্টার এহসান সিদ্দিকী সবার কাছে বাবার জন্য দোয়া চান। বাদ জোহর বায়তুল মোকাররমে তার তৃতীয় জানাজায় রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ মানুষ অংশ নেন। আজিমপুর কবরস্থানে সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবীকে দাফনের প্রস্তুতি চলছে। গতকাল
84 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। দীর্ঘদিন প্রবাস জীবন শেষে সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেছিলেন আব্দুর রাজ্জাক। জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলা এবং নিপীড়ন মামলা থেকে ফ্যাসিবাদের দোসরদের বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। এ সময় তারা ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে প্রশাসনের উদ্যোগ নিতান্তই দায়সারা বলেও অভিযোগ করেন। সেখানে আছেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বায়েজিদ, ঠিক এই মুহূর্তে ক্যাম্পাসের কি অবস্থা জানাবেন, আর শিক্ষার্থীরা আসলে কি কি অভিযোগ জানিয়েছেন এখন পর্যন্ত? এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা? ইশরাত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা প্রধান গেটে জড়ো হচ্ছে। তারা এখান থেকে বিক্ষোভ মিছিল বের করবেন। আসলে 9 মাস পার হতে চললো, আমরা যে গেটে দাঁড়িয়ে আছি সেই আবু সাইদ যিনি রক্ত ঢেলে দিয়েছিলেন এই গেটের রাজপথে, এরপর কিন্তু 9 মাস পেরিয়েছে, এখনো পর্যন্ত তাকে যে হামলা করেছিল এবং এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও কিন্তু অনেকে লাঠি সোঁটা নিয়ে সেই হামলায় যুক্ত হয়েছিলেন। এখনো পর্যন্ত তাদের কোনো বিচার হয়নি, তারা গ্রেফতার হয়নি। সেটি আসলে এবং উদ্বেগের কারণ শিক্ষার্থীদের, এবং তারা সেই দাবিতে এখানে তারা একাত্ম হয়েছেন এবং তারা বলছেন বর্তমান যে এখানে প্রশাসন রয়েছে আর তারা দায়সারা ভাব 9 মাসে তারা কোনো একটি উচ্চ তদন্ত করতে পারে নাই, এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি ছিল তাদের শুরু থেকেই, সেই দাবির কোনো বাস্তবায়ন তারা দেখে নাই। এবং এই যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং প্রক্টর, তার আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু সেই সময়ের যারা হামলা করেছিল তাদের মধ্যে বেশ কয়েকজন আছে, এবং তারা আশঙ্কা করছে যে প্রক্টর এবং উপাচার্যের অফিসে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে এদের মধ্যেও সরাসরি হামলা জড়িত ছিল এরকম কয়েকজন রয়েছে, এবং তাদেরকে এখনো পর্যন্ত অপসারণ করা হয়নি, এবং যারা দোষী তাদেরকে এখনো বিচারের আওতায় আনা হয়নি, মামলা হয়নি, এবং একটা জিডিও করা হয়নি। সেটি নিয়ে ক্ষুব্ধ, এবং এটি নিয়ে তারা কিছুক্ষণের মধ্যে মিছিল বের করে। আমরা কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকে আপনাদের এই মিছিল কেন, এবং এই যে 9 মাস পার হতে চললো এখনো কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন, কি ভাবছেন একজন আন্দোলনের শিক্ষার্থী হিসাবে? জুলাই আন্দোলনে আপনি সম্মুখ ছিলেন, কি বলবেন? আচ্ছা, 16 জুলাই পুরো দেশবাসী প্রত্যক্ষ করেছে কিভাবে পুলিশের নির্মম গুলিতে আসলে শহীদ আবু সাইদ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এবং সেই সাথে আমরা দেখেছি যে এই জুলাই হত্যাকাণ্ডে কিভাবে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ তারা এই ক্যাম্পাসে তারা তাণ্ডব চালিয়েছে। সুতরাং সেই সকল তাণ্ডবকারীদের মধ্যে এই ক্যাম্পাসের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী থেকে শুরু করে বহিরাগত যারাই ছিল তাদের বিরুদ্ধে প্রশাসন আজকে 9 মাস পেরিয়ে গেলে এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নেয়নি। তো সেই দাবিতে আমাদের শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমরা মনে করি যে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে। আজকে কি কি কর্মসূচি রয়েছে আপনাদের? আপনারা জানেন জুলাই বিপ্লবের 9 মাস পার হয়ে গেলেও যে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক যে মামলা করার কথা ছিল 108 নম্বর সিন্ডিকেট থেকে, এখন পর্যন্ত মামলা করা হয়নি। আমরা মামলা করতে কেন গড়িমসি হচ্ছে, এবং আমরা এটাও শুনতে পাচ্ছি যে মামলা থেকে অনেকের নাম বাদ দেওয়া হচ্ছে। আমরা ফ্যাসিস্টের যে পুনর্বাসন হচ্ছে এটা মনে করতেছি। তো আমাদের আজকের দাবিগুলো থাকবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে যাতে ফ্যাসিস্টের পুনর্বাসন না হয়। এবং আপনি শুনছিলেন ইসরাত, এখানে তারা বলছিলেন যে যারা হামলায় সরাসরি জড়িত ছিল আর তাদের বিরুদ্ধে এখনো কেন ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে আমরা কিন্তু কথা বলেছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে শীঘ্রই মামলা করা হবে, কিন্তু অনেকদিন পেরিয়ে গেছে, মামলা এখনো হয়নি। সে কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ, এবং তারা বলছেন যে জুলাই আন্দোলনের যে স্পিরিট সেটি ধারণ করছে না বর্তমান প্রশাসন, এবং তারা বর্তমান প্রশাসনের বিরুদ্ধে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বায়েজিদ আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রংপুর বিশ্ববিদ্যালয় থেকে।
যাচ্ছি পরের প্রসঙ্গে। দেশের শ্রমিকদের স্বার্থে দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সি বাইরার সাধারণ সদস্যরা। সোমবার রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানিয়েছেন তারা। আর সিন্ডিকেট করে দেশের বৈদেশিক শ্রমবাজার ধ্বংসের পায়তারা বন্ধের দাবিও জানান তারা। সিন্ডিকেট মুক্তভাবে স্বল্প খরচ এবং সহজ শর্তে যেন বাংলাদেশি শ্রমিকরা সহজেই যেতে পারেন সেই ব্যবস্থা নেয়ার দাবি তাদের। বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের অন্যতম পছন্দের গন্তব্য। তবে বারবার সিন্ডিকেটের কারণে বন্ধ হয়ে যায় এ বাজার। বাজার সচল থাকাকালীন সময়েও নানা হয়রানির মধ্য দিয়ে মালয়েশিয়া যেতে হয়েছে অনেক শ্রমিককে। এই খাতের ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেট দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ ও দেশ। বিভিন্ন কারণে 2018 সালে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। 2024 সালে চালু হবার পর মাত্র 6 মাস চালু থেকে নানা অনিয়মের কারণে তা বন্ধ হয়ে যায়। এই অবস্থায় সোমবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেন বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সি বাইরার সাধারণ সদস্যরা। এ সময় তারা দাবি জানান মালয়েশিয়া শ্রমবাজার ফের চালু করা ও সৌদি আরবের শ্রমবাজারের সংকট নিরসনে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। আমরা উপদেষ্টাকে বলতে চাই, আপনি পদক্ষেপ নিন, সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিন, সিন্ডিকেটদেরকে বিচারের আওতায় আনুন। কোনো দেশে আমরা শ্রমিক প্রেরণ করতে পারি না। সৌদি আরবে আমাদের বিভিন্ন ব্যারিয়ার দিয়ে রাখছেন, সে কারণে আমরা ম্যান পাওয়ার করে লোকজন ফ্লাইট দিতে পারতেছি না। ব্যবসায়ীরা অভিযোগ জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের নানা অনিয়মের কারণে বহু শ্রমিকের জীবন ধ্বংস হয়ে গেছে। এই সিন্ডিকেটটা সাবেক ফ্যাসিবাদী সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে একটা এমইও হয়েছিল। আমাদের মালয়েশিয়ার বাজার অচিরেই আমাদের খোলা হোক, আমাদের শ্রমিক যা। সিন্ডিকেট না করে কম খরচে কর্মী পাঠানোর বিকল্প 5টি সুপারিশ উত্থাপন করেছে বাইরের সদস্যরা। শুধু ইউরোপ, মালয়েশিয়া না, শুধু মালয়েশিয়া কেন্দ্রিক না, শুধু সৌদি আরব কেন্দ্রিক না, সারা বিশ্বের এবং আমাদের মেডিকেল বন্ধ রাখছে। আমাদের বাংলাদেশের কর্মীরা যেভাবে গেলে তাদের ওখানে সুশৃঙ্খল থাকবে, তাদের ওখানে তারা আমাদের বাংলাদেশ কর্মীদেরকে তাদের উপযুক্ত ভাতা সুযোগ সুবিধা দিবে। দেশের অর্থনীতি সচল আছে প্রবাসীদের পাঠানো অর্থে। এই খাতের সংকট দূর করে প্রবাসী শ্রমিক পাঠানোর কাজটি জনবান্ধব ও হয়রানিমুক্ত করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। মোহন ইসলাম, 71, ঢাকা। যুগ যুগ ধরে রাষ্ট্রের কাছে সিলেটবাসী বৈষম্যের শিকার হয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সিলেটে যতটুকু উন্নয়ন হয়েছে বিএনপি সরকারের আমলেই হয়েছে। পতিত স্বৈরাচার হাসিনার নির্দেশে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় আসামি করে তাকে নির্যাতন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ সময় আরিফ আরও বলেন, বহিরাগত এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জায়গা সিলেট বিএনপিতে দেয়া হবে না। লন্ডনে 71কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন বিএনপির এই নেতা। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। হঠাৎ করে লন্ডন সফরে এসেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সিলেটের উন্নয়ন নিয়ে কথা বলতে মুখোমুখি হয়েছিলেন 71-এর। এ সময় সাবেক এই মেয়র অভিযোগ করেন, যুগ যুগ ধরে রাষ্ট্রের কাছে বৈষম্যের শিকার হয়েছে সিলেটের মানুষ। আমাদের বঞ্চিতটা যেমন অনেক দীর্ঘ হচ্ছে, তার মূল কারণ সিভিল সার্ভিসে আমাদের লোক নেই, মিলিটারিতে নেই, পুলিশে নেই, রাজনীতিতে জাতীয় পর্যায়ে সিলেট বিভাগে ডমিনেট করার জন্য সেভাবে লিডারশিপ ডেভেলপ হতে না দেওয়া। তবে সিলেট যতটুকু উন্নয়নের ছোঁয়া পেয়েছে ততটুকু বিএনপি সরকারের আমলে হয়েছে বলে জানান তিনি। বিগত 17 বছরের দৃশ্যমান কোনো ডেভেলপমেন্ট সিলেট বিভাগে হয় নাই। বিএনপি যতবার ক্ষমতায় ছিল ততবার সিলেটে যাই হয় উন্নয়ন হয়েছে। ইতিমধ্যে তিনি নিয়োগ পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে। তবে প্রশাসকের দায়িত্ব নাকি সিলেট 1 আসন থেকে আগামী নির্বাচনে দলের মনোনয়ন চেয়ে সংসদ নির্বাচন করবেন এমন প্রশ্নে আরিফ বলেন, দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত দেবে সেটি তিনি পালন করবেন। সিলেট 1 আসনে আগামী নির্বাচন করার ইচ্ছাও প্রকাশ করেন চেয়ারপারসনের এই উপদেষ্টা। যে অনেকটাই যখন রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, তো আমার দলীয় প্রধান বা দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত দেবেন আমরা সেই সিদ্ধান্তই
আমি অতীতেও আমি দলের সিদ্ধান্তের বাইরে কখনো কোথাও যাইনি। যদি নমিনেশনের তফসিল ঘোষণা হলে পরে তো প্রত্যাশা তো আমি কেন চাইব না। আমি আরিফুল হক অভিযোগ করে আরো বলেন, চক্রান্ত করে পতিত শেখ হাসিনা সাবেক অর্থমন্ত্রী SM কিবরিয়া হত্যা মামলায় তাকে আসামি করে জেলে নিয়ে নির্যাতন করা হয়েছে। দিন নাই যেদিন আমাকে কষ্ট দেওয়া হয় নাই। আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্ট রোডম্যাপ চেয়ে বিএনপি নেতা বলেন, আমরা আশা করি প্রধান উপদেষ্টা তার কথা থেকে বিচ্যুত না হয়ে শীঘ্রই জাতির কল্যাণে একটি নির্বাচনের আয়োজন করবেন। আমার দল বলছে স্পেসিফিক একটা ডেট ফিক্সড করে একটা রোডম্যাপ দেওয়া, যে এটা ডিসেম্বরে হবে না জানুয়ারিতে হবে। আমরা আশা করতেছি যে উনি জুন বলছেন, জুনের মধ্যেই যদি হয়ে থাকে জুনটাকে ডিক্লেয়ার। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের রাজধানীর উত্তরায় ৫তলা বাড়ির মামলায় হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে উত্তরার এই বাড়িতে তুহিন আফরোজের মা ও ভাই বসবাস করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে ১৯ ফেব্রুয়ারি তুহিন আফরোজের মা শামসুন নাহার বেগম ও ভাই শিশির আহমেদ শাহনেওয়াজের ওই বাড়িতে বসবাস নিয়ে নিম্ন আদালতের স্থিতাবস্থার আদেশের আগে বাতিল করে দেয় হাইকোর্ট। রাজধানীর উত্তরার ১১ নম্বর সড়কের ৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর প্লটের ৫তলা বাড়িতে ২০০২ সাল থেকে বসবাস করছিলেন শামসুন নাহার বেগম এবং শিশির আহমেদ। তবে নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে তাদের ওই বাড়ি থেকে ২০১৭ সালে বের করে দেন তুহিন আফরোজ। এদিকে ২ দফা দাবিতে উচ্চ আদালত ছাড়া দেশের সব আদালতে ২ ঘন্টার কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। সোমবার দুপুর সকাল ৯:৩০ থেকে বেলা ১১টা পর্যন্ত চলে এই কর্মবিরতি। এ সময়ে আন্দোলনকারীরা বলেন, ২০০৭ সালে ১ নভেম্বর থেকে আদালতের রায় অনুযায়ী বিচার বিভাগ প্রশাসন থেকে আলাদা হয়, কিন্তু বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় এখনো করা হয়নি। এতে করে বেতন স্কেলে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। যোগ্যতা এবং সিনিয়র বিবেচনায় পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। আফতাবনগরের পশুরহাটের উত্তর সিটি কর্পোরেশনের ইজারা বিজ্ঞপ্তিও স্থগিত করেছে হাইকোর্ট। এ নিয়ে ২ সিটি কর্পোরেশনের ২টি বিজ্ঞপ্তি স্থগিত করল হাইকোর্ট। আজ বিচারপতি কাজী জিনা তারা এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট এই আদেশ দিয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অংশে ইজারার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১,৭৭,২৫,০০০ টাকার দরপত্রের আহ্বান করেছিল। গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইজারার নোটিশ স্থগিত করেছিল হাইকোর্ট। এই প্রসঙ্গে রিটকারীর আইনজীবী আনোয়ার হোসেন লিটন বলেন, ২ সিটি কর্পোরেশনের ইজারার জন্য দরপত্রের নোটিশ হাইকোর্ট স্থগিত করায় এবার আফতাবনগরে পশুরহাট বসছে না। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাথে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কাশ্মীর সীমান্তে ব্ল্যাকআউট মহড়া চালিয়েছে ভারত। এছাড়া পাকিস্তানের চেনাব নদীর পানির প্রবাহ থামিয়ে দিচ্ছে নয়াদিল্লি। এদিকে ভারত আগ্রাসন চাপিয়ে দিলে তার উপযুক্ত জবাব দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান। এরই মধ্যে পাক সরকার তাদের স্থল, সমুদ্র এবং আকাশপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। আর এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তান ইস্যুতে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক হবে আজ। আরও জানাচ্ছেন ঋতু সাহা। উত্তেজনা বাড়ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। রবিবার রাতে পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাসে আধা ঘন্টার জন্য ব্ল্যাকআউট মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এদিকে সিন্ধু নদ চুক্তি বাতিলের পর পাকিস্তানের চেনাব নদীর পানি প্রবাহ থামিয়ে দিয়েছে ভারত। এছাড়া কৃষ্ণগঙ্গা বাঁধের মাধ্যমে ঝিলাম নদীর পানি আটকানোর পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এর আগে পেহেলগাম হামলার একদিন পর জরুরি বৈঠকে বসেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন পাকিস্তানের সাথে সিন্ধু নদ চুক্তি বাতিলের ঘোষণা দেয় নয়াদিল্লি।
এছাড়া ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করার পর নতুন করে বিপাকে পড়েছেন অনেকে। তাদের মধ্যে পরিবার পরিজন ছেড়ে অনেককেই চলে যেতে হয়েছে পাকিস্তানে। তাদের মধ্যে একজন পাকিস্তানের আথিয়া আসলাম। তিনি কাশ্মীরের রাজৌরিতে দীর্ঘমেয়াদী ভিসায় বসবাস করতেন। তাই ভারতের এই পদক্ষেপের মাধ্যমে নিদারুণ কষ্টে কাটছে তার পরিবারের জীবন। আমার মতামত, সরকার যা করেছে তা সম্পূর্ণ ভুল। অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ ঠিক আছে, তবে যারা পরিবারের সাথে বসবাস করছে তাদের উপর অবিচার করা হয়েছে। আমার মেয়ে 3 দিন ধরে তার মায়ের জন্য কাঁদছে। সে তার মায়ের কাছে যেতে পারছে না এবং এখন তার শরীর অনেক খারাপ। এদিকে ভারত যদি পাকিস্তানের উপর আগ্রাসন চাপিয়ে দেয় তাহলে পাকিস্তানি বাহিনী তাদের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ঋতু সাহা, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।